আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড যদি চিন্তা করি পজিটিভ চার্জের জন্য কোন দিকে যায়, ভিতরের দিকে না বাইরের দিকে? পজিটিভ চার্জের জন্য এটা হচ্ছে আমার রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হয়, মানে যেখান থেকে বের হোক, যদি এখান থেকে বের হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা। ওকে, সো আমার চার্জ যখন একটা চার্জ স্থির অবস্থায় বসে থাকে, এটা ফান্ডামেন্টাল প্রপার্টি, এটা তুমি আমি বা কেউই সৃষ্টি করি না, এটা হচ্ছে স্রষ্টার প্রদত্ত একটা জিনিস। যদি পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ স্থির অবস্থায় কোনো জায়গায় বসে থাকে, সে তার চারপাশের একটা স্থান জুড়ে একটা ইনফ্লুয়েন্সিং এরিয়া তৈরি করে। এখন ওর আশেপাশে যদি কোনো চার্জ আসে, সেক্ষেত্রে ওই ধরনের চার্জকে সে অ্যাট্রাক্ট করতে পারে বা রিপেল করতে পারে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড তাহলে আমার স্থির অবস্থায় পাওয়া যায়, সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের সংখ্যাটা কি আসছিল? আমরা যে যতটুকু এলাকা জুড়ে মানে চুম্বককে আকর্ষণ করে, মানে ম্যাগনেটিক ফিল্ড কেন তৈরি হয়? স্ট্যাটিক একটা ডিভাইস, ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রন প্রভাব। হ্যাঁ, ওর কথাটা ট্রু। ইলেকট্রিক ফিল্ড থাকে যখন একটা চার্জ স্থির অবস্থায় থাকে, আর ম্যাগনেটিক ফিল্ড ওই ইলেকট্রনের জন্য আমি পাবো যদি ইলেকট্রনটা মুভিং কন্ডিশনে থাকে। যদি ইলেকট্রন মুভ করে, সে আর এক ধরনের বিহেভিয়ার প্রদর্শন করে, যেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ফিল্ড। এক ধরনের ফোর্স ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, এটার জন্য আমি একটা স্লাইড দেখাতে চেয়েছিলাম, সেই স্লাইডটা কি দেখানো হয়েছিল? না স্যার, তো দেখতে পারিনি। করে আমার সেই লেকচারটায় যাওয়া যায় কিনা, দেখতেই পারি। না, পিপিটি তো ওপেন হইছে। পিপিটি তো ওপেন হবে না স্যার, ওপেন হয় না। পিপিটি তো ওপেন আগের ম্যাডামটা দিয়ে ল্যাপটপ দিয়ে সবগুলো ফাইল পিডিএফ না হলে এটা তাহলে এখানে এই তথ্যটা আমরা বহু আগেই পেয়েছিলাম যে আমি কারেন্ট চললে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আমি তৈরি করতে পারি। এখন এই ইস্যুটা আমার এনার্জি কনভার্সনের সাথে কিভাবে রিলেটেড, সেই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করতে, ওই জিনিসটা স্লাইডে ছিল, আনফরচুনেটলি আবার বলতে পারছিলাম। ওকে, সো আমার যদি একটা ধরো একটা তার আছে, ধরো একটা তার আছে, আমি এখন ইলেকট্রোম্যাগনেটের কথা বলবো, নট পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট এবং ইলেকট্রোম্যাগনেটের পার্থক্য তো বোঝো? পার্মানেন্ট ম্যাগনেটে আমার ইলেকট্রনের মুভমেন্টগুলো একদিকে হয়ে আছে অলরেডি, আমার ওখানে একদিকে করার কিছু নেই। কিন্তু যেগুলো ইলেকট্রোম্যাগনেট, সেই ইলেকট্রোম্যাগনেটের উপর যদি আমি কয়েল পেঁচিয়ে দিই, তাহলে সেটা ম্যাগনেটে পরিবর্তন করা সম্ভব। চাইলে আমি ম্যাগনেটাইজও করতে পারি, ডিম্যাগনেটাইজও করতে পারি। এই জিনিসটা করি কিভাবে, তার একটা উদাহরণ আমি একটু দেওয়ার চেষ্টা করবো, যে এইভাবে আমি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে পারি। এই কনসেপ্টটা কোথা থেকে আসছে? ধরো এই একটা তার আছে আমার, হ্যাঁ, তারের ভিতর দিয়ে আমি কারেন্টকে প্রবাহিত করেছি। কারেন্ট যখন তারের ভিতর দিয়ে যাবে, আমি কি বলেছি, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। একদম সহজ কথায় এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। সো কারেন্টটা যদি এদিক থেকে এদিকে যায়, আমি তারটাকে এরকম করে ধরলে ম্যাগনেটিক ফিল্ড এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে, তো হলো তো। কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কি আমি মোটর বা ট্রান্সফরমারের অ্যাকশন তৈরি করতে পারবো? কোনোদিনও পারবো না। কারণ হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা খুবই ছোট হবে, খুবই ছোট হবে। চাইলে এটাকে ইউজ করতে পারবো না। এটাকে যদি ইউজ করতে হয়, তাহলে আমার কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এই কারণে মোটরের কয়েল বাঁধানো। সো আমার এই স্টেট ওয়্যারের যে ম্যাগনেটিক ফিল্ড, এটা খুবই ছোট। এটাকে একটু বড় বানানোর জন্য বুদ্ধি করে দেখা হয়েছে যে এটা যদি পেঁচানো হয়, তাহলে যে কাজটা করবে, আমি যদি তারপরে এখন পেজ দিয়ে দিই, আগে ছিল আমার একটা তার, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই ছিল যেটা সার্কুলেটের আধারে ছিল। এখন আমি কি করব, অনেকগুলো তারের কুণ্ডলী নিব, পেঁচাচ্ছি তাকে। তারকে যখন পেঁচাবো, তখন এই প্রথম প্যাচের জন্য তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, আমি ধরে নিয়েছি তার ডিরেকশনটা এমন আছে। দ্বিতীয় তারের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি নিয়েছে, তার ডিরেকশন এরকম আছে। এরকম করে প্রতিটা প্যাচের জন্য একটা করে ম্যাগনেটিক ফিল্ড আমি পাবো।
এবং দেখা গেছে যদি আমি তারটা কুণ্ডলী আকারে এরকম বানাইতে পারতাম, তাহলে এই যে কুণ্ডলীটা হচ্ছে, যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে সেটা একদম মাঝ বরাবর থাকবে। প্রতিটা প্যাচের জন্য, এই একটা প্যাচের জন্য এর মাঝ বরাবর থাকবে, পরেরটার জন্য মাঝ বরাবর থাকবে। যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, সো প্রথমটার একটা মান আছে, দ্বিতীয়টার একটা মান আছে, এবং প্রতিটা ডিরেকশন একই দিকে। যেহেতু একই দিকে, তো সবগুলো মিলে একটা ভেক্টর সাম আমি করতে পারি, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের মানটা এখন বেশ বড়। আমি যেটা চাচ্ছিলাম যে একটা বড় সড়ো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে, সেটা আমি এই কয়েলটা তৈরি করে ফেলতে পারছি। এই টেকনিকটা অবলম্বন করে অ্যাকচুয়ালি মোটর বা জেনারেটর তৈরি করা হয়েছে। যে প্রথমে এই কাজটা করছিল সে খুবই বুদ্ধিমান এবং ভেক্টর সাউন্ড সম্পর্কে তার ধারণা ছিল। ওকে, সো এটা ছিল ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের প্রথম ক্লাসটা। আর আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাসটা নিব। এই ক্লাসের ভিতরে কি কি আছে আমি একটু দেখি। ম্যাগনেটিক সার্কিট, যেহেতু ম্যাগনেট সম্পর্কে একটু ধারণা পেয়েছি, এখন আমি ম্যাগনেটিক সার্কিট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ওকে, ম্যাগনেটিক সার্কিট এবং ইলেকট্রিক সার্কিটের বেসিক পার্থক্যটা কি? একটা ম্যাগনেটিক সার্কিট এবং ইলেকট্রিক সার্কিটের ভিতর বেসিক পার্থক্যটা কি? যদি বিদ্যুৎ ইলেকট্রন ইলেকট্রিক সার্কিটে একটা আঁকি, আমার একটা সোর্স থাকে, আমার কিছু তার থাকে, আমার কিছু লোড থাকে, এটা ইলেকট্রিক্যাল সার্কিট। এখন এই ইলেকট্রিক্যাল সার্কিটে এই সোর্সটা কি কাজ করতেছে? ইলেকট্রনকে পুশ করতেছে, তাই তো? আর এই ইলেকট্রনটা যাচ্ছে কিসের ভিতর দিয়ে? আমার যে ইলেকট্রিক্যাল সার্কিট আছে সেই সার্কিটের ভিতরে লোড হয়ে আসছে, তাই তো? এখন ম্যাগনেটিক সার্কিটও অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে রিলেট করা যায়। ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে কারেন্ট চলাচলের জন্য একটা সম্পূর্ণ পথ, মানে ইলেকট্রন যে প্রবাহিত হতে পারবে এমন একটা সম্পূর্ণ পথকে আমি ইলেকট্রিক সার্কিট বলি। আর ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কারেন্টের কোনো ইস্যু নাই, এখানে বলা হচ্ছে ফ্লাক্স। এখানে বলা হচ্ছে ম্যাগনেটিক যে ফ্লাক্স তৈরি হয়েছে, আমি যে ম্যাগনেট তৈরি করেছি সেই ম্যাগনেটের ফ্লাক্সগুলো তো আলটিমেটলি বাইরে থেকে ছড়িয়ে আসে। সো এখানে একটা ম্যাগনেট রাখলে আলটিমেটলি ফ্লাক্সগুলো আসতেছে, এই ফ্লাক্সগুলো যে সার্কিটের ভিতর দিয়ে চলবে সেটাকে বলি হচ্ছে আমি ম্যাগনেটিক সার্কিট। সো আমার ফ্লাক্স চলাচলের জন্য যে সম্পূর্ণ পথ, সেই পথটাকে বলি আমি ম্যাগনেটিক সার্কিট। এক্ষেত্রে ম্যাগনেটিক সার্কিটে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমার চাইলেও শূন্যস্থান থাকতে পারে, কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে শূন্যস্থান রাখলে কারেন্ট কিন্তু চলতে পারতো না। কিন্তু ম্যাগনেটিক সার্কিটের স্পেশাল প্রপার্টি এটা, আমি চাইলে যদি ম্যাগনেটিক সার্কিটটা কেটে দেই এখান দিয়ে, ফ্লাক্সটা তাও পাস হবে, কিন্তু সেক্ষেত্রে ফ্লাক্সের একটু ড্রপ বাড়বে, হিট জেনারেট করবে। কারণ এই যে কয়েলটা আমি পেঁচিয়েছি এই কোরের উপরে, এই কোরের পারমিয়াবিলিটি খুব বেশি, এর পারমিয়াবিলিটি খুব কম। সো ফ্লাক্সটা যখন এই যে পেপার দিয়ে যাবে তখন অনেক বেশি হিট জেনারেট করবে, এই জন্য আমি কোরটা পেঁচাই রাখি নর্মালি। সো এই ম্যাগনেটিক সার্কিটে কি কি প্যারামিটারস থাকে সেই জিনিসগুলো দেখি। প্রথম প্যারামিটারস আমি বললাম হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স থাকে, তাই তো? ফ্লাক্সের ইউনিট কি? ফ্লাক্সের ইউনিট কি? ওয়েবার। ফ্লাক্সের ইউনিট হচ্ছে ডব্লিউপি, এটা কি বলে? ওয়েবার। ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। ওকে, আর কি আছে? আর কি আছে? ফ্লাক্সগুলো পাঠাচ্ছে কে? এই ফ্লাক্সগুলোকে পাঠাচ্ছে কে? এর কথা আসবে। এই ফ্লাক্সগুলোকে পাঠাচ্ছে কে? এই কি নরমালি ফ্লাক্সগুলো ম্যাগনেটিক সার্কিটে পাস হবে? কোনোদিনও হবে না। ইনপুট কি? ভোল্টেজ? ইলেকট্রিক। হ্যাঁ, ইলেকট্রন না, এটা নতুন একটা টার্মস আছে, সেই টার্মসের নাম হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স, এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। সো আমার ইলেকট্রিক্যাল সার্কিটে ভোল্টেজ যে কাজটা করে, ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটোমোটিভ ফোর্স সেই কাজটা করে। ওকে, আর ম্যাগনেটিক সার্কিটে অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে কোর রাখা। আচ্ছা, এখন আসুন, এই ম্যাগনেটোমোটিভ ফোর্স তাহলে কি জিনিস যার কারণে আমার এই ফ্লাক্সগুলো দৌড়াদৌড়ি করতেছে, তাই তো? আর ফ্লাক্সের কথা তো আগে বলা হয় না। ফ্লাক্স যে জিনিসটা ছিল যে আমার নির্দিষ্ট এরিয়া, একটা পার্টিকুলার এরিয়ার ভিতর দিয়ে কতগুলো ফিল্ড লাইন পাস হচ্ছে, কতগুলো ফিল্ড লাইন, মানে আমি যদি একটা ম্যাগনেটকে রাখি সে লাইন বরাবর তো ফ্লাক্সগুলো পাস করবে, লাইন বরাবর সে একটা শক্তি ক্ষেত্র বিস্তার করে, কিন্তু কন্টিনিউয়াস। ম্যাগনেটিক ফিল্ড কখনো শেষ হবে না, কিন্তু প্রথম দিকে খুব কাছাকাছি থাকে, শেষের দিকে গিয়ে একটু ফাঁকা ফাঁকা থাকে। যদি তুমি এক্সপেরিমেন্ট করো, এক্সপেরিমেন্ট করলে একটা ম্যাগনেটকে যদি তুমি এক্সপেরিমেন্ট করো, দেখা যাবে যেটা নর্থ, এটা সাউথ, এখান দিয়ে ফিল্ডটা বের হচ্ছে, এখান দিয়ে আসতেছে, এখান দিয়ে ফিল্ডটা বের হচ্ছে, এখান দিয়ে আসতেছে। এই কাছে কাছে খুব ঘন ঘন থাকে, এই কাছে কাছে খুব ঘন ঘন থাকে, হ্যাঁ। কিন্তু তারপরে ওদের একটা ডিসটেন্স থাকে,
তুমি যদি কোনো ফেরাসো ফেরিক অক্সাইডের কোনো একটা পাত নাও বা গুঁড়া নাও এবং নিচে যদি ম্যাগনেটকে রাখো, একটু ঝাঁকা দাও, দেখো এরকম ফিল্ড লাইন তৈরি হয়ে যাবে, যে ম্যাগনেটগুলো কোন লাইন বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করতেছে, কোন লাইন বরাবর। হ্যাঁ তুমি অনেক এক্সপেরিমেন্ট করতে পারো, অনেক জায়গায় নারকেলের তেল আছে না, নারকেলের তেলের ভিতরে কি করে এই ফেরাসো ফেরিক অক্সাইডের গুঁড়া ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওই নারকেল তেলের মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখে যেখানে চোঙের মতো থাকে। আমি চাইলে যদি একটা ম্যাগনেটের ভিতরে বসিয়ে দেই, বসিয়ে দিয়ে একটা ঝাঁকা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা যে এই ফিল্ড লাইনগুলো তৈরি হয়ে যাবে, এই ফিল্ড লাইনগুলো তৈরি হয়ে যাবে। তুমি দেখো যে কিভাবে ফিল্ড লাইনের এক্সপেরিমেন্ট করা যায়, এটি ইউজ আছে। সো এই ফিল্ড লাইনগুলো অ্যাকচুয়ালি দেখা যায়। সো প্রতিটা ফ্লাক্স হচ্ছে B ইনটু A, এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণ ফিল্ড লাইন যাচ্ছে, আমি যদি একটা এরিয়া চিন্তা করি, এই এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণ ফিল্ড লাইন যাচ্ছে তার হিসাবটাকে বলা হচ্ছে ফ্লাক্স। অর্থাৎ ফিল্ড লাইনের হিসাব প্রতি একক এরিয়াতে, প্রতি একক এরিয়াতে কি পরিমাণ ফ্লাক্স পাস হচ্ছে সেটাকে ফিল্ড লাইন বলা হয়, সরি ফ্লাক্স বলা হয়। এটার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে, cos থিটা। অর্থাৎ আমি যে এরিয়াটাকে নেয়ার চেষ্টা করতেছি সেই এরিয়া কি আমার এই ফিল্ড লাইনের সাথে পারপেন্ডিকুলার আছে নাকি অ্যাঙ্গেল আকারে আছে। যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে টোটালি 90 ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি cos 90 কত 0 আর cos 0 1। এই রকম থাকলে সেটা অ্যাঙ্গেল 0 দেখাবে, আর যদি এরকম করে রাখি অ্যাঙ্গেল হচ্ছে 90, সেক্ষেত্রে 0 হয়ে যাবে। লাইনটাকে যদি এরকম রাখি, এখানে যদি ফ্লাক্সকে মেজার করি তাহলে ফ্লাক্স বেশি পাবো। আবার যদি এটাকে একটু কাট করতে থাকি তাহলে B ইনটু A ইনটু cos থিটা, আস্তে আস্তে ফ্লাক্সের পরিমাণ কমতে থাকবে। কাট না করলে ফ্লাক্স বেশি পাবো। আমি যে এরিয়া নিব সেই এরিয়াকে যেন কাট করতে পারে একদম ফুললি, তাহলে ফ্লাক্সের পরিমাণ বেশি পাবে। এটা হাইপোথেটিক্যাল একটা ইস্যু, আমি নিজেও কোনোদিন খুব বেশি ভালোভাবে জিনিসগুলো বুঝতাম না। এখন পড়াইতে গিয়ে জিনিসগুলো আমার পড়াইতে হবে, কোনদিন চোখে দেখি না এই জিনিস। ট্রুলি এই ফ্লাক্সের জিনিস আমি কোনদিন চোখে দেখি না, ফিল্ড লাইনগুলো দেখছি, ফিল্ড লাইনগুলো আমি দেখছি, কোনোদিন নিজেও এক্সপেরিমেন্ট করে দেখিনি। এই জিনিসগুলো এরকম হাইপোথেটিক্যাল থিওরিটিক্যালি তোমাকে একটু বুঝে নিতে হবে। এখানে B যে জিনিসটা বলছি, B এটাকে বলা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। B হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। প্রতি একক এরিয়াতে কি পরিমাণ ফ্লাক্স আছে, প্রতি একক এরিয়াতে কি পরিমাণ ফ্লাক্স আছে, এটাকে ফ্লাক্স ডেনসিটি বলা হয়। এটা এখান থেকে ইকুয়েশনটাকে ঘোরাইলে ফ্লাক্স ডেনসিটি ইকুয়েশন পাওয়া যায়। phi বাই A হচ্ছে আমার ফ্লাক্স ডেনসিটিটা। এই জিনিস কেন করাচ্ছি আমি একটু পরে মাথায় ঢুকবে কেন করাচ্ছি। ওকে, সো ফ্লাক্স গেল, ফ্লাক্স ডেনসিটি গেল, এখন আর হচ্ছে এই ম্যাগনেটোমোটিভ ফোর্স। এই ম্যাগনেটোমোটিভ ফোর্স আসলে এটা বোঝা যাবে একটু পরের লাইনে। সো ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে আমার ফ্লাক্সটাকে, ফ্লাক্স ডেনসিটি এখানে কি করে cos থিটা আসবে। আমি চাচ্ছি cos থিটা হচ্ছে ওখানে 0, আমি চাচ্ছি ওখানে cos থিটা 0, cos থিটা লিখি না, যে একদম আমার সারফেসের সাথে একদম আসে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সেক্ষেত্রে ওক্ষেত্রে আবার ফ্লাক্স ডেনসিটিও 0 হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাগনেটোমোটিভ ফোর্স আমার ইলেকট্রিক্যাল সার্কিটের ভোল্টেজের মতো কাজ করে। সো আমি তারের যত বেশি পেজ দিব, তত বেশি এই ধরনের ফোর্স বেশি জেনারেট করবে। এই ফোর্স বেশি জেনারেট হলে কি করবে, এই যে ফ্লাক্সগুলো আছে এই ফ্লাক্সগুলো যখন একটা পাতের ভিতর দিয়ে যাবে খুব সহজেই পাস হতে পারবে, মানে সে ফোর্স বেশি পাবে। আমি যদি এখানে একটা পাত রাখতাম, এই পাতের ভিতর দিয়ে ফ্লাক্সগুলো পাস করুক, এই পাতের ভিতর দিয়ে ফ্লাক্সগুলো পাস করুক, যদি পাস করাইতে চাই সেক্ষেত্রে এখানে কয়েলের প্যাচ সংখ্যা আমি বেশি দিতে পারি। কয়েলের প্যাচ সংখ্যা বেশি দিলে ম্যাগনেটোমোটিভ ফোর্স বেশি জেনারেট হবে, অথবা প্যাচ সংখ্যা কম দিয়ে আমি কারেন্ট বাড়াই দিতে পারি। যদি কারেন্ট বাড়াই তাহলে এক ধরনের ফোর্স ক্রিয়েট করবে, এই যে ফ্লাক্স লাইনগুলো পাস হওয়ার জন্য একটা ফোর্স ক্রিয়েট করবে। এটা কে ক্রিয়েট করছে? বডি এই ধরনের নিয়ম তৈরি করে রেখেছে। আমি এখানে কি করতেছি, জাস্ট কয়েলগুলোকে পেঁচাচ্ছি আর কারেন্টের মান বাড়াচ্ছি। যদি এটা করি আমি দেখতে পাই এই ফিল্ড লাইনগুলো খুব সহজেই এই যে কোর থাকে কোরের ভিতর দিয়ে পাস হয়ে চলে আসে। ওকে, সো এই জন্য বলা হচ্ছে এটা কি F ইনটু A9। সো ম্যাগনেটোমোটিভ ফোর্সের সংজ্ঞা এটা, যে আমার নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, ইনপুট কারেন্ট, নাম্বার অফ টার্নস ইনটু ইনপুট কারেন্ট, এটাকে বলতেছি আমি ম্যাগনেটোমোটিভ ফোর্স। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সার্কিটের ভোল্টেজের মতো কাজ করে, ইলেকট্রিক্যাল সার্কিটের ভোল্টেজের মতো কাজ করে, যে আমার ফ্লাক্স গুলো পাস হবে কি হবে না তা নির্ভর করবে এই ইকুয়েশনের উপর। ওকে, n হচ্ছে নাম্বার অফ টার্নস, i হচ্ছে কারেন্ট। ওকে, আচ্ছা এখন
আমি তো দেখলাম হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্সের একটা হিসাব আছে। এখন এই ম্যাগনেটোমোটিভ ফোর্সের প্রতি একক লেন্থে কতটুকু আছে, এই ম্যাগনেটোমোটিভ ফোর্স প্রতি একক লেন্থে কতটুকু আছে তার একটা নতুন নাম দেয়া হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। সেটার নতুন নাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এবং এই জিনিসটা হচ্ছে আমাদের কাজে লাগবে যত ইকুয়েশন ক্যালকুলেশন সব এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে F দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে N ইনটু I, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট। আর এখান থেকে আসতেছে প্রতি একক এরিয়াতে কি পরিমাণে ম্যাগনেটোমোটিভ ফোর্স আছে সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। সো F বাই L, F বাই L এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, এটাও কিন্তু আমার ম্যাগনেটিক সার্কিটের একটা পার্ট, যে প্রতি একক লেন্থে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আছে। ওকে, প্রথম শুনলাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, তারপরে দেখলাম প্রতি একক লেন্থে কি পরিমাণ আছে। লেন্থে কি পরিমাণ আছে সুবিধা কি হবে একটু পরে বোঝা যাবে। ওকে, আরেকটা প্যারামিটার আছে এই পিছনের দিকে আছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের মতো, রিলাক্টেন্স। ম্যাগনেটিক সার্কিটের আরেকটা প্যারামিটার সেটা হচ্ছে রিলাক্টেন্স। আমার ম্যাগনেটিক সার্কিটের ভিতরে কত সহজে ফ্লাক্স গুলো পাস করতেছে তা মেজার করা যায় রিলাক্টেন্স দিয়ে। আর ইলেকট্রিক্যাল সার্কিটে একটা কি ছিল, রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স কতটুকু বাধা দিচ্ছে, সেটাকে R দ্বারা প্রকাশ করি। আর এখানে ফ্লাক্স কতটুকু বাধা দিচ্ছে সেটাকে আমরা রিলাক্টেন্স দিয়ে প্রকাশ করি। এটাকে ক্যালকুলেট করার উপায় হচ্ছে R ইকুয়াল টু L মিউ বাই A। মিউ কি, এখানে মিউ হচ্ছে পারমিয়েবিলিটি অফ মেটাল বা ম্যাটেরিয়াল। পারমিয়েবিলিটি বোঝো তো, ওটার ভিতর দিয়ে কত সহজে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেতে পারে তার একটা মেজারমেন্ট। প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য এই পারমিয়েবিলিটির মান আলাদা আলাদা ফিক্সড করে দেয়া আছে, তোমার ক্যালকুলেশনের কিছু নেই। ওকে, এই কয়টা জিনিসের সাথে সামনে একটা জিনিস আমার রিলেটেড আছে, সেই জিনিসটা কি দেখে BH কার্ভ। আমি বলতে যাচ্ছি, আমি BH কার্ভ বোঝানোর জন্য এই জিনিসগুলো পড়াইছি। এই BH কার্ভ জিনিসটা কি, আমি একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে যাচ্ছি। এখন সেই ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য এই কোন ম্যাটেরিয়ালটা ব্যবহার করব সেটা সিলেক্ট করতে হবে আমার। কারণ আমি যে এসি মেশিনগুলো তৈরি করব সেখানে অবশ্যই ইলেকট্রোম্যাগনেট থাকবে। সেই এসি মেশিনে কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব ফ্লাক্সকে যাওয়ার জন্য, সেই ম্যাটেরিয়ালটাকে আমাকে চুজ করতে হবে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যদি বলা হয় যে হাইলি এফিশিয়েন্ট কোনো ডিভাইস তৈরি করো, নতুন কোনো ম্যাটেরিয়াল খুঁজে বের করো যে ম্যাটেরিয়ালগুলো এর থেকেও ভালো মানের আমার এফিশিয়েন্সি প্রদর্শন করবে, সেক্ষেত্রে তোমার এই BH কার্ভকে বুঝতে হবে। এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, BH কার্ভ। B এর কি বলছিলাম, B কি, ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি কি, এর ইকুয়েশন কি ছিল, ফ্লাক্স ডেনসিটি B ইকুয়াল টু 5/A। প্রতি একক এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণে ফ্লাক্স যাচ্ছে, প্রতি একক এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণে ফ্লাক্স যাচ্ছে। আর H হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যে আমি কতটুকু পার লেন্থে ফোর্সটা ক্রিয়েট করতে পারছি, এই দুইটা জিনিসের একটা কার্ভ। এবং এই দুইটা জিনিস দেখে আমি বুঝতে পারবো এই ম্যাটেরিয়ালটার ভিতরে ফ্লাক্সটা ভালো যাবে না কম যাবে। যদি ভালো যায় তাহলে ম্যাটেরিয়ালটা আমার ভালো, আমার জন্য ভালো, আর যদি না যায় সেই ম্যাটেরিয়াল আমি চুজ করব না। ওকে, ডান। কোন ধরনের ডিভাইস এটা তুমি মোটরে ইউজ করবা, তুমি ট্রান্সফরমারে ইউজ করবা, তুমি জেনারেটরে ইউজ করবা। কারণ জেনারেটর তো একটা কোর, জেনারেটরের কয়েলগুলো কিসের উপরে পেঁচা, একটা কোরের উপরে পেঁচা। সেই কোরটাই হচ্ছে আমার সিলেকশন করতে হবে এই কারণে। বোঝাইতে পারলাম? আমার কাজ হচ্ছে ট্রান্সফরমারে দেখাইতে চাই শুরুতে এই ট্রান্সফরমারে একটা কোর বানানো আছে, হ্যাঁ, মেটাল কোর। এটা I, E এবং L শেপে কাটা হয়। I, E, L শেপে কাটা হয়। এই কোরের একটা পার্ট হচ্ছে এটা, মনে করা এখনো মানে খুলে আছে তো। এই কোরটা কি ধরনের ম্যাটেরিয়ালে নিব তা এই BH কার্ভ থেকে আমাকে ডিসাইড করতে হবে। যদিও স্যার এটা তো করেই রাখছে, এখন করে রাখছে, কিন্তু আগে তো করা ছিল না। তোমাকে তো বেসিকটা জানতে হবে এটা অ্যাকচুয়ালি কোর্সে কিভাবে। সো এই যে কোর, এই কোরের উপরে কিন্তু আমার এই কয়েলগুলো পেঁচানো হয়।
কিভাবে পেঁচানো হয় একটু পরে দেখবো, পেঁচানো থাকে কিভাবে সেটাও দেখবো। সো এই কোরের উপর কয়েলকে পেঁচাবো না অন্য কোরের উপর কয়েলকে পেঁচাবো তা এই ডেটা শিট থেকে আমাকে বুঝতে হবে। ওকে, যে কোরের ভিতর দিয়ে ফ্লাক্সটা ভালো পাস হবে সেই কোরটা আমি সিলেক্ট করব, যে কোরের ভিতর দিয়ে ফ্লাক্স পাস হবে না ভালো মতো সেই কোরটা আমি সিলেক্ট করব না। ওকে, তাহলে একটা কোরও সিলেক্ট করার জন্য কথা স্যার আমি লোহা দিয়ে দিলেই তো হয়, স্যার এটা আমি স্টিলের কার্বন মিশ্রিত সেটা দিয়ে দিলেই তো হয়, পারে কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য তোমার জেনুইন লজিক লাগবে যে এই কারণে এটা আমি ইউজ করব। ওকে, সো আমি এখন একটা কোর নিয়েছি, সেই কোরের উপরে একটা কোর নিয়েছি, মনে করো সাপোজ একটা কোর, এই কোরটাকে ম্যাগনেটাইজ কত সহজে করা যায় এবং ডিম্যাগনেটাইজ কত সহজে করা যায় সেই জিনিসটা হচ্ছে এই কাপ থেকে আমি দেখার চেষ্টা করি। এখন এই তারের ভিতর দিয়ে আমি কারেন্ট পাস করতেছি, এসি কারেন্ট, এখানে একটা এসি সাপ্লাই দিয়েছি, ডিএস এসি সাপ্লাই দিয়েছি। এখন এই কয়েলের ভিতর দিয়ে যখনই কারেন্ট পাস করবে তখন এই যে কোরটা নিয়েছি এটা ম্যাগনেটাইজ হতে পারবে আবার ডিম্যাগনেটাইজও হতে পারবে, দুইটা ঘটনা এখানে ঘটবে। সেই ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ ইফেক্টটা আমি বিএস কার্ভ দিয়ে বোঝাবো। ওকে, এখন এখানে ঘটনাটা কি ঘটতেছে, এইখানে যেটা থাকবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমি কোথা দিয়ে দিচ্ছি, এই যে কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি ছিল, H equal to L by F by L. H equal to F by L oblique N I F। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড যে ইন্টেন্সিটিটা এখানে দিচ্ছি, H ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এটা এখান থেকে আসছে, অ্যাকচুয়ালি সোর্স থেকে দিচ্ছি। ওকে, সোর্স থেকে আমি একটা কারেন্ট দিচ্ছি, কিছু টার্নস নাম্বার দিয়ে রাখছি, সেটা একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এখানে জেনারেট করছি আমি। ওকে, সেটা কম বা বেশি হোক। এখন দেখতে যাচ্ছি এই কোরের ভিতর দিয়ে ফ্লাক্সগুলো অ্যাকচুয়ালি পাস করতেছে কি করতেছে না তার একটা হিসাব। ঠিক আছে, এতটুকু কি বুঝাইতে পারছি আমি জিনিসটা কি করতে যাচ্ছি? আমি একটা কয়েল পেঁচিয়েছি একটা কোরের উপরে, সেই কয়েলের ভিতরে একটা সাপ্লাই দিয়ে দেখতে যাচ্ছি এখন যে ফ্লাক্সটা আমার কয়েলের ভিতর জেনারেট হচ্ছে সেইটা যে কোর দিয়েছি কোরের ভিতর দিয়ে ভালো করে পাস করে কিনা। যদি পাস করে সেটা ওই গ্রাফে দেখাবে। ওকে, এই গ্রাফটা কি নির্দেশ করে, এক্স অ্যাক্সিসে এইচ, ওয়াই অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, কতটুকু ফ্লাক্স যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ওকে, যখন ফ্লাক্সের মান খুব কম হতে পারে, কারেন্টের মান খুব কম অথবা প্যাচের সংখ্যা কম, দুটোর একটা ছিল, যখন এই রকম ছিল তখন কার্ভটা জিরো থেকে খুব আস্তে আস্তে উঠছিল, জিরো থেকে আস্তে আস্তে উঠছিল, মানে ফ্লাক্স গুলো কম পাস হচ্ছিল, খুব বেশি পাস হচ্ছিল না। ফ্লাক্স যা জেনারেট হচ্ছিল সেটা কয়েল কোরের ভিতর দিয়ে খুব বেশি যাচ্ছে না, কোরের ভিতর দিয়ে ফ্লাক্স এখানে খুব বেশি যাওয়ার সুযোগ নেই। ওকে, সে রিলাক্টেন্সের মান তখন মনে হচ্ছে একটু বেশি আছে, কোরের রিলাক্টেন্সের মান তখন মনে হচ্ছে একটু বেশি আছে। এখন যখনই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমি বাড়াচ্ছি এই গ্রাফটা সুন্দর মতো এখান থেকে লাফ দিয়ে লিনিয়ার রিজনে চলে গেল। দেখো এখান থেকে একটু কনকেভ আপ, মাথা ছাড়া দিছে, কনকেভ আপ মানে ওঠার চেষ্টা করতেছে কেবল। এই লো রিজন থেকে মিডিয়াম রিজনে যখনই ফিল্ড ইন্টেন্সিটি বাড়াচ্ছি এটা লিনিয়ারলি বাড়তেছে, মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াচ্ছি ফ্লাক্সের পরিমাণ প্রপোর্শনালি বাড়তেছে, ফ্লাক্স এখন বেশি পরিমাণে পাস করার চেষ্টা করতেছে। ওকে, এরপর থেকে দেখো এই লিনিয়ারের পরে নি রিজন আসতেছে, এই রিজনে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমি বাড়াচ্ছি ঠিকই কিন্তু ওই লেভেলের ফ্লাক্স আমার কোরের ভিতর দিয়ে আর যাচ্ছে, ওই লেভেলের ফ্লাক্স আমার কোরের ভিতর দিয়ে যাচ্ছে না। এরপরে কারেন্টকে আমি আরো বাড়াবো, এক পর্যায়ে গিয়ে দেখলাম এই নি রিজন পরে স্যাচুরেশন রিজনে চলে আসছে, এরপরে আর বাড়ে না, কারণটা কি স্যার? আর বাড়ে না। আমি তো এখন ম্যাগনেটিক কারেন্ট দিয়েছি, ম্যাগনেটোমোটিভ ফোর্স তো বাড়াইছি, ভোল্টেজ কিন্তু বাড়িয়ে ফেলছি। ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে। এখানে আমি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াচ্ছি, ফ্লাক্স অবশ্যই বাড়াবো। কেন বাড়তেছে? ভোল্টেজ বাড়লে স্যার কারেন্ট তো কম হবে স্যার। স্যার কোর দিয়ে ফ্লাক্স, হ্যাঁ এই কি একজন বলছে কেন এখানে ফ্লাক্সের পরিমাণ আর না বেড়ে স্যাচুরেট হয়ে গেল। সো হাই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিতে এসে এটা স্যাচুরেট হয়ে যাবে। এরপরে যতই তুমি কারেন্ট বাড়াও বা প্যাচ বাড়াও এই কোরের ভিতর দিয়ে আর ফ্লাক্স পাস হবে না। এটা কোরের একটা লিমিটেশন, এটা কোরের একটা লিমিটেশন। তুমি চাইলে ইনফিনিটি কারেন্ট দিতে পারবে না। কেন হচ্ছে এটা? এই কারণে কি কোডটাকে ডিফাইন করতে হয়, কোন কোডটা কি? হ্যাঁ, এই কারণে কোডটাকে ডিফাইন করতে, কোন কোডটা নিবে।
খুব অল্প ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি গেলে যদি স্যাচুরেট হয়ে যায় বা খুব কম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কাজই না করে সে ধরনের কোর আমি নিব না। তাহলে স্যার স্যাচুরেট হয়ে গেলে কি হবে অসুবিধা, আমি বেশি কারেন্ট দিয়ে বেশি ম্যাগনেটিক ফিল্ড ওর যদি নিতে পারবো না। তাহলে স্যার কোরের দক্ষতার কারণে আর বাড়ানো যাচ্ছে না স্যার। কোরের দক্ষতার কারণে বাড়ানো হচ্ছে। তুমি যদি তোমাকে যদি বলা হয় একটা ট্রান্সফরমার এফিসিয়েন্সি বাড়াও, সেক্ষেত্রে তোমার প্রথম কথা আসতে পারে যে আমি এর যে কোরটা আছে কোরের এফিসিয়েন্সিটাকে বাড়াই দিতে পারি। যদি এরকম কোনো ম্যাটেরিয়াল পাও যেটা এখন এক্সিস্টিং ম্যাটেরিয়াল থেকে ভালো ফ্লাক্সকে টানতে পারে, তাহলে সেটা তুমি সিলেক্ট করতে পারো। এই কোরের এই কারণে এটা মোটামুটি 95 থেকে 99 পর্যন্ত ঘোরাফেরা করে, 100% হয় না। এটা কেন হয় না, এইটা আরো বাড়ে না কেন, স্যাচুরেট হয়ে যায় কেন? তোমাদের এটা পারা উচিত কিন্তু ডিপ্লোমাতে। এটা ম্যাগনেটের সাথে একটা সম্পর্কিত আছে। ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, চৌম্বক ডোমেইনের নাম শুনেছো? চৌম্বক ডোমেইন কি বলো? ডোমেইন, হ্যাঁ, ধরো একটা লোহাকে যখন আমি ম্যাগনেটাইজ করি, এই লোহার ভিতরে ইলেকট্রনগুলো তো বিক্ষিপ্তভাবে ছড়াছড়ি করতেছিল, কিন্তু যখন আমি ম্যাগনেটাইজ করি ইলেকট্রনগুলো নির্দিষ্ট দিকে মুভমেন্ট থাকে, ইলেকট্রনগুলোর মুভমেন্ট নির্দিষ্ট দিকে হয়ে যায়। যখনই মুভমেন্টটা নির্দিষ্ট দিকে হয়ে যায় তখন সে ম্যাগনেটের মতো বিহেভ করে। এর থেকে যদি আমি ফিল্ডটাকে একটু সরাই নিই, আস্তে আস্তে ইলেকট্রনগুলো আবার বিক্ষিপ্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু যত সময় পর্যন্ত এর উপরে কোরটা কয়েলটা পেঁচানো থাকবে এর সরে যাওয়ার কোনো সুযোগ নেই, ইলেকট্রনগুলো নির্দিষ্ট দিকে মুভমেন্ট করে। এখন এই ইলেকট্রন পরিমাণ নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট, অর্থাৎ ডোমেইনের পরিমাণ নির্দিষ্ট। একটা ম্যাটেরিয়ালের ভিতরে কতগুলো ডোমেইন আছে এটা ফিক্সড হয়ে থাকে। সো 100টা থাকলে 100টাই। সো শুরুর দিকে যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি প্রোভাইড করছি, তখন হয়তো 100টা ডোমেইনের ভিতরে 10টা ডোমেইন অ্যালাইন হয়েছিল, মানে অ্যালাইনমেন্ট হলে স্পিন ঠিক ছিল, অ্যালাইনমেন্ট ঠিক ছিল। আচ্ছা, একটু বাড়াই দিলাম তখন হয়তো 30টা হয়ে গেছে, একটু বাড়াই দিলাম তখন হয়তো 50টা হয়ে গেছে, একটু বাড়ালাম তখন হয়তো 80টা হয়ে গেছে। 80টা যখন হয়ে গেছে, এর পরেও যখন আমি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াচ্ছি, এখন তো আর আমার ইলেকট্রনের আর বেশি ইলেকট্রন নাই বা আর বেশি ডোমেইন নাই যেগুলো অ্যালাইন করতে পারবো। সো সেক্ষেত্রে তো আর অ্যালাইন না হলে তো চুম্বকত্ব বাড়বে না, খুব স্বাভাবিক। সো এই পোর্শনে এসে যতই আমি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াই, সেক্ষেত্রে কোরের ভিতরে যতগুলো ডোমেইন ছিল তা অ্যালাইন হয়ে গেছে। যেহেতু অ্যালাইন হয়ে গেছে, তার ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড কতটুকু হওয়ার কথা ছিল সেটা ম্যাক্সিমাম পৌঁছে গেছে, এর বেশি হবে না। ওটা ফিক্সড হয়ে যাবে, বুঝতে পারছি? এখন এই ফিক্সড হলে অসুবিধাটা কি? আমি চাচ্ছিলাম আরো বেশি ফ্লাক্সটাকে ডেভেলপ করতে, এখন তুমি সেটা পারবে না। কারণ যত বেশি ফ্লাক্স তুমি ট্রান্সফার করতে পারবে তত বেশি আউটসাইডে কোনো একটা কাজ করতে পারবে, ফ্লাক্স যত বেশি যাবে আউটসাইডে কোনো একটা কাজ করতে পারবে। এর জন্য আমার কিছু লিমিটেশনস চলে আসে। এর ভিতরে আরো কিছু অসুবিধা আছে, একটু পরে দেখতে হবে। এটাকে বলা হচ্ছে বিএইচ কার্ভ অথবা স্যাচুরেশন কার্ভ, অথবা আর কি নাম আছে, ম্যাগনেটাইজেশন কার্ভ। অর্থাৎ একটা ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজেশন করলে কেমন হয় তার এই কার্ভটা। ওকে, এখানে একটা তুলনা দেয়া আছে, এটা হচ্ছে কাস্ট আয়রন যেটা থাকে, আয়রনের ম্যাগনেটাইজেশন কার্ভ। এটা হচ্ছে আমার কাস্ট স্টিলের, এটা হচ্ছে আমার শীট স্টিলের। দেখো, কাস্ট আয়রনের থেকে কাস্ট স্টিল কিন্তু 1000 গুণে বেটার, অনেক বেশি ফ্লাক্সকে সে প্রোভাইড করতে পারে, অনেক বেশি ফ্লাক্সকে সে পাস করতে পারে। কাস্ট স্টিল থেকে শীট স্টিলটা 1000 গুণ হবে কিনা জানি না, সরি মানে বেশ ভালো বিষয়টা বোঝাতে চাইছি। ওকে, সো কাস্ট স্টিল থেকে শীট স্টিলটা চিন্তা করো, এটা অনেক বেশি ফ্লাক্সকে তুমি নিতে পারো এর ভিতর দিয়ে। সো কাস্ট আয়রন থেকে শীট স্টিল কিন্তু তোমার মানে কোর হিসেবে ভালো হয়, কাস্ট আয়রন থেকে শীট স্টিলটা কোর হিসেবে ভালো হয়। এখান থেকে নরমালি তুমি সেই চার্ট থেকে তুমি দেখে এটা বুঝতে পারো। এর হিউজ বড় বড় অ্যানালাইসিস আছে, ম্যাথমেটিক্স আছে। আমি জাস্ট এত সময় ধরে বোঝানোর চেষ্টা করলাম একটা ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ করা যায় কিভাবে, তার ম্যাগনেটাইজেশন কার্ভটা কেমন হওয়া উচিত তা দেখানোর চেষ্টা করব। ওকে, এখন এই ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশন করতে গিয়ে আরেকটা অসুবিধা চলে আসে। আমি এই যে ম্যাগনেটাইজেশনটা করছি না, যখন একে ডিম্যাগনেটাইজ করতে যাব সে একটা ঝামেলা তৈরি করে, সেই ঝামেলার জন্য আমার একটা লস হয়, সেই লসটার নাম হচ্ছে হিস্টেরিসিস লস। সেই লসটার নাম হচ্ছে হিস্টেরিসিস লস। সেই হিস্টেরিসিস লসটা হচ্ছে হিস্টেরিসিস কার্ভ থেকে। সেই হিস্টেরিসিস কার্ভটা কি সেটা একটু দেখার চেষ্টা করব। এই হিস্টেরিসিস লস আমার ইলেকট্রিক্যাল মেশিন বলতেই আছে,
হিস্টেরিস লস আমার ইলেকট্রিক্যাল মেশিন বলতেই আছে, ওকে? সেটা কেমন সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই, এই যে স্যাচুরেশন কার্ভটা দেখতে পেলে না, এই কার্ভে আমি এসি মেশিনগুলো বা ট্রান্সফরমারগুলো লিনিয়ার রিজনে অপারেট করি, মোটামুটি লিনিয়ার রিজনে থাকে, ওই কার্ভের মানে যাতে পুরোপুরি স্যাচুরেট সে না হয়ে যায় এমন ভাবে অপারেট করি। যদি ডিসি মেশিন তৈরি করি, ডিসি মেশিনের ক্ষেত্রে আবার স্যাচুরেটেড রিজনে তৈরি করি, যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি সেটা স্যাচুরেশন রিজনে আমি অপারেট করি। কিন্তু এসি মেশিনে যেগুলো আছে ট্রান্সফরমার বা অন্য অন্য ম্যাটেরিয়াল, সেগুলো আমি এটা করি না, আমি নি রিজনে অথবা নি রিজনের নিচে লিনিয়ার রিজনে অপারেট করি। স্যার এটা দিয়ে তো কিছু বুঝলাম না, জাস্ট মাথায়। আচ্ছা, এখন আসি বিএইচ কার্ভ। তাহলে আমি একটা ম্যাগনেট ছিল না, তাকে ম্যাগনেট বানাইছি। এই বানানোর ফলে তার বিহেভিয়ারের কিছু পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের কারণে কোডটা যে ইউজ করে ফেলছি, এখন তো আমি ইউজ করে ফেলছি, আমার ভিতরে এখন সমস্যা থাকলে সেই সমস্যা নিয়ে তোমাকে বাঁচতে হবে। আমাকে তুমি ইউজ করছো, কোর হিসেবে তুমি আমাকে ইউজ করছো, আমার প্রপার্টি তুমি কাজে লাগিয়েছো, এখন আমার সমস্যা হলে তোমার সমস্যা হবে। ট্রান্সফরমারের ভিতরে এই সমস্যাটা আসে, সেটা হচ্ছে হিস্টেরিসিস লস। ঠিক আছে, কেন হয় সেটা একটু দেখি। দেখো এখানেও দেয়া আছে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এই গ্রাফটা আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বি, সরি এইচ, এইচ এর ভিতরে কি কি আছে, এফ বাই এল, এফ এর ভিতরে কি আছে, এন এন আই, মানে কারেন্ট এবং ট্রান্স রেশিও সম্পর্ক আছে। শুধু এইচ বললে বোঝা যায় না কি আছে, কিন্তু এর সাথে কারেন্ট এবং ট্রান্স রেশিও কিন্তু সম্পর্ক আছে, ওকে? আর এখানে হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। এগেইন আমি কোরের ভিতর দিয়ে কি কোন ফ্লাক্স যাচ্ছে সেটা দেখার চেষ্টা করতেছি। শুরুর পয়েন্টটা 0 পয়েন্ট, ইনিশিয়ালি এর জন্মলগ্নে যখন এই ইলেকট্রোম্যাগনেট তৈরি করতেছি প্রথমবার, ঠিক আছে, যখনই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াচ্ছি সুন্দর মতো, এটা উঠতেছে, ওই গ্রাফটা ফলো করতেছে, উঠতেছে উঠতেছে, এক সময় গিয়ে স্যাচুরেট হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়িয়েছে, স্যাচুরেট হচ্ছে। এখন এটা মনে করো নর্থ পোল হয়েছে, কিন্তু একই পোল নর্থ পোল বা সাউথ পোল করতে পারে। কারেন্টের ডিরেকশন এখন এদিকে ছিল, আমি কারেন্টের ডিরেকশন উল্টায় দিয়েছি, যখনই কারেন্টের ডিরেকশন উল্টায় দিব তখন আমি ধরে নিচ্ছি এখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে 0 করার চেষ্টা করতেছি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে 0 করার চেষ্টা করতেছি, 0 এর পরে নেগেটিভ করব, ঠিক আছে? এদিকে তো পজিটিভ ছিল, কোন কারণে সামহাউ আমি কারেন্টটাকে 0 করে দিলাম, কয়েলের তো কারেন্টটাকে তো 0 করতেই পারি, আমি 0 এর পরে আবার নেগেটিভ দিকেও তো কারেন্ট আমি দিতে পারি, আমার ইচ্ছা এটা, আমি একবার এদিকে কারেন্ট দিলাম, একবার এদিকে কারেন্ট দিলাম, এসি কারেন্ট তো সেরকমই যাবে, একবার পজিটিভ যাবে, একবার নেগেটিভ যাবে, ওকে? সো যখন এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দেওয়ার পরে স্যাচুরেশনে পৌঁছে গেল, এর পরে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কমানো মানে কারেন্ট কমানো, কারেন্টকে কমাই ফেললাম, এ আর এই গ্রাফে ফেরত আসে, এই লাইনে তো ফেরত আসবে, তুই এই লাইনে গেছিস না, তুই এই লাইনে গেছিস না, যখন গেছো তখন এইখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যখন কমাচ্ছি, তুমি সুন্দর মতো এই পাথ দিয়ে ফেরত আসো, এই পাথ দিয়ে ফেরত আসো, কারেন্ট 0 মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 0 মানে এখানকার ফ্লাক্স 0, এখানকার ফ্লাক্স 0, 0 হয় তো উচিত, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি 0, ফ্লাক্স 0। কিন্তু এই ভদ্রলোক এখানে না এসে ওই ডোমেইনগুলো আমি এখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সরাই দিচ্ছি, যখন কারেন্ট 0 করলাম, কয়েলের ভিতরে ফ্লাক্স 0 হয়ে গেছে, কিন্তু ওই যে কোর, ওই কোরের ভিতরে কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম রয়ে গেছে, অর্থাৎ একটা লোহাকে ঘষে ছেড়ে দাও, সরাই দাও, এই লোহা কিন্তু এখনো একটা চুম্বকের মতো বিহেভ করে, তার ভিতরে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা থাকে। আমি কিন্তু ফিল্ডটাকে সরাই ফেলেছিলাম, যার জন্য তৈরি হয়েছিল, তারপরে এর ভিতরে কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম তৈরি হয়ে আছে, তার বিহেভিয়ারটা এখান থেকে বর্ণনা করতেছে যে আমি যখনই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সরাই দিচ্ছি, 0 করতেছি, করলাম তো 0, কারেন্ট তো 0, কিন্তু এখানে রেসিডুয়াল ম্যাগনেটিজম রয়ে গেছে, যেহেতু ম্যাগনেটিজম রয়ে গেছে, আমি তো এখন ইজিলি নেগেটিভ দিকে যেতে পারবো না, নেগেটিভ দিকে আরো কারেন্ট বাড়ালাম, এদিকে 0 হলো না, তখন আবার পিছনের দিকে আসতেছে, এই পজিশনে এসে কারেন্টটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যখন এই পজিশনে নেগেটিভ ছিল, তখন এটা 0 হয়েছে। দেখো কত পরে এসে 0 হয়েছে, এই যে এতক্ষণ করে ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটার নাম হচ্ছে কোরেসিভ ফোর্স, এই ফোর্সটার নাম হচ্ছে কোরেসিভ ফোর্স, কোথায় লেখা আছে? কোরেসিভ ফোর্স। অর্থাৎ এই এক্সট্রা ফোর্সটুকু আমার দিতে হয়েছে এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে 0 করার জন্য, ঠিক আছে? এরপরে গিয়ে এই পার্টটা হয়তো আমার নর্থ পোল ছিল, একই সাথে সেটাকে আমি সাউথ পোল তৈরি করতে যাচ্ছিলাম, তৈরি করার জন্য তো নেগেটিভ দিকে আসতেছিলাম,
সো নেগেটিভ থেকে আসার পরে জিরোতে সে জিরো হয় না, এ এত পর্যন্ত নেগেটিভ আসার পরে তারপরে জিরো। এরপরে যদি এখন আমি আবার নেগেটিভ দিকে বি এইচ কে বাড়াই, নেগেটিভ দিকে এইচ কে বাড়াই, একই রকম ওই ধরনের কার্ভ শো করবে, এরকম যাবে 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 একসময় স্যাচুরেট হবে। আচ্ছা, নেগেটিভের ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছি আমি, স্যাচুরেশন শেষ। এখন আবার আমি শুরু করব পজিটিভের দিকে যাওয়া, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এগিয়ে আবার একই পজিশনে। এই উপরের লেন্থটুকু যতটুকু হবে এখানে লেন্থটুকু ততটুকু হবে। ওখানে যতটুকু রেসিডুয়াল ম্যাগনেটিজম ছিল এখনো ঠিক ততটুকু রেসিডুয়াল ম্যাগনেটিজম থেকে যাবে কারেন্ট জিরো হলে। এটাকে আবার ঠিক করার জন্য আবার এক্সট্রা করে ফোর্স অ্যাপ্লাই করো, পজিটিভ দিকে আবার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে জিরোতে আসবে। এরকম করে চলতে থাকবে, আর এই কার্ভের ভিতর থাকবে না, এই লুপের ভিতর চলতে থাকবে। এই যে লুপটা দেখতে পাচ্ছ, এই লুপটাকে বলা হয় হিস্টেরেসিস লুপ। এই লুপটা পাওয়া যায় হচ্ছে একটা ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালকে বা ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ এবং ডিম্যাগনেটাইজ করার সময়। যদি সহজে একে ম্যাগনেটাইজ করা যেত এবং ডিম্যাগনেটাইজ করা যেত তাহলে এটা খুবই ভালো ম্যাটেরিয়াল হবে। আমার এর ভিতরে কোনো লস ছিল না। দেখো যে এইখানে যে লসটা হচ্ছে জিরো, অ্যাকচুয়ালি আমি যখন জিরো বলবো তুমি জিরো থাকো, তুমি জিরো থাকলে আমার কোনো লস থাকবে না। কিন্তু এই যে লসগুলো ঘটাচ্ছে এই লসটাকে বলতেছি আমি হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস লুপের ভিতরে যে লসটা হয় সেই লসটাকে বলি হচ্ছে আমি হিস্টেরিসিস লস। বোঝাইতে পারলাম? হিস্টেরিসিস লস নিয়ে তো বহুবার পড়ছো। এই হিস্টেরিসিস লস হচ্ছে ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশনের সাথে সম্পর্কিত। যে ম্যাটেরিয়ালের এই হিস্টেরিসিস লুপটা ছোট হবে, মনে করো এই দুটো গ্রাফ মিলতে মিলতে এখানে আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে, তাহলে সেই ম্যাটেরিয়ালটা ভালো। যার হিস্টেরিসিস লুপ ছোট তার ম্যাগনেটাইজেশন বা ডিম্যাগনেটাইজেশনের ইফেক্টটা ভালো। এটা স্যার কিভাবে পাচ্ছেন? স্যার আমি ডেটা নিচ্ছি তো, আমি এক্সপেরিমেন্ট চালাচ্ছি তো স্যার, আমি একটা ম্যাটেরিয়াল নিয়েছি, সেখানে এক্সপেরিমেন্ট চালিয়ে দেখতেছি, আমি ডাটা নিচ্ছি, প্রতি সেকেন্ডে ডাটা নিচ্ছি, ডেটা নিয়ে নিয়ে আমি এই গ্রাফটা তৈরি করেছি। এটা কিন্তু এমনি আসে নাই, কোনো থিওরি না, কিন্তু এগুলো রিয়েল লাইফ ডেটা নিয়ে তৈরি করা। ঠিক আছে? কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যে ম্যাটেরিয়ালগুলোর এই হিস্টেরিসিস লুপটা ছোট হয়। এখানে ডিটেইল লেখা আছে। প্র্যাকটিক্যাল ক্লাসে কি এটা দেখা যাবে? আবার এই প্র্যাকটিক্যাল আমি এখানে করতে পারবো না, এটা অনেক ব্যয় হয়। এই প্র্যাকটিক্যাল আমি তোমাকে এখানে দেখাইতে পারবো না। এই ধরনের মানে বাংলাদেশে ভালো ভালো ইন্ডাস্ট্রিতে হিস্টেরিসিস লুপের এই ইস্যু তোমাকে দেখাবে না। যারা ম্যাটেরিয়াল নিয়ে, বিশেষ করে যারা ম্যাটেরিয়াল নিয়ে মানে পিওরলি রিসার্চ করতেছে তারা হয়তো দেখে। আমাদের এখানে তো হওয়ার কথা, কারণ আমাদের ইউনিভার্সিটির তো যে আছে, কোম্পানি আছে, সেখানে যেতে হবে। তারা যেখানে এই শীটটাকে টেস্ট করে, যেখান থেকে হয়তো তুরস্ক থেকে টেস্ট করে নিয়ে তুরস্ক যেতে হবে, ইন্দোনেশিয়া, তুরস্ক এগুলোতে এখান থেকে হয়তো শীটটা টেস্ট করছে, ওরা এই বিএস কার্ভের ইস্যুটা আমাকে দিছে। এরপর থেকে আমি বিএস কার্ভের ইস্যু তোমার মাথার ভিতরে সেট দেখতে চাই, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ ইলেকট্রিক মেশিন মানেই তার ভিতরে ফেরো ম্যাগনেটাইজেশন যেগুলো আছে, ফেরো ইলেকট্রিক ম্যাটেরিয়াল যেগুলো আছে, এই ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়। তার জন্য এটা জানা আমার জরুরি। ঠিক আছে? আচ্ছা, এই বিএস কার্ভে যা কিছু বললাম ডিটেইল লেখা আছে, এখনই কোথাও উঠো না বাবা, আছে সময় আছে আমার। দেখো এইখানে দুইটা গ্রাফকে দেখানোর চেষ্টা করতেছি। এর হিস্টেরিসিস লসটা কিন্তু বেশি হবে, কারণ এক্সট্রা ফোর্স বেশি লাগতেছে, ওর ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ফোর্স কম লাগতেছে। সো আমি প্রতিটা ম্যাটেরিয়াল টেস্ট করি এবং ডিসাইড করি এর হিস্টেরিসিস লুপটা কত বড়, এবং ফাইনালি গিয়ে যেটা লুপটা ছোট হয় সেই ম্যাটেরিয়ালটা আমার ইকোনমিক্সের সাথে যায় কিনা, আমি যে ডিভাইসটা বানাচ্ছি তার কস্টের সাথে যায় কিনা। আমি এমন একটা জিনিস বানালাম যে কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কম কস্ট হিসেবে দিকে আমারটা কিনা। সো আমার ম্যাটেরিয়ালও দেখতে হবে, তার কস্টও দেখতে হবে। যদি মোটামুটি দামের ভিতরে এই হিস্টেরিসিস লুপটা ছোট হয়, সেই ম্যাটেরিয়ালগুলো আমি ইউজ করি। ওকে, এই ধরনের ম্যাটেরিয়াল কি কি আছে? এই ধরনের ম্যাটেরিয়াল কি কি আছে এখানে বলা আছে। এই ধরনের ম্যাটেরিয়াল সফট আয়রন হতে পারে, কাস্ট স্টিল হতে পারে, হ্যাঁ, আবার ট্রিটেড কিছু হিট ট্রিটেড কিছু জিনিসপত্র আছে, যে আমি ম্যাটেরিয়াল যদি হিট আপ করি তার প্রপার্টির কিছু চেঞ্জ হয়, সে ধরনের ম্যাটেরিয়াল আমি ইউজ করতে পারি। এখানে ডিটেইল লেখা করলে বুঝতে পারবে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাচ অ্যাজ আয়রন, সিলিকন, স্টিল, এরকম জিনিসের ন্যারো ব্যান্ডের মতো থাকে, খুব অল্প এই হিস্টেরিসিস লুপটা। বুঝাইতে পারলাম? ট্রান্সফরমারের জন্য যত এই লুপটা কম হবে তত এই ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর বা যত টাইপের মোটর আছে, এটা যত লুপটা ছোট হবে সেই ম্যাটেরিয়ালগুলো তত ভালো হবে।
ট্রান্সফার তাহলে মোটর ইন্ডাকশন মোটর কোরের উপর ডিপেন্ড করবে যে ভালো করবে না। হ্যাঁ অবশ্যই কোরটা ভালো হলে মোটরটা অবশ্যই ভালো হবে। কোরটা খারাপ হলে মোটরটা ভালো হবে না, কারণ হিট জেনারেট করবে তো। এই যে হিস্টেসিস লসটা হচ্ছে বাবা, এই যে হিস্টেসিস লস কোথায় গেল, এই যে হিস্টেসিস লুপের কারণে যে লসটা হয়, এই লসটা কোথায় যায়, এটা ট্রান্সফরমার বা ইন্ডাকশন মোটর দিয়ে হিট আপ করতেছে। যত বেশি হিট হবে ইঞ্জিনের ডিউরেবিলিটি তত কমে যাবে। ইন্ডাকশন মোটর তো আবার পার্ট দুইটা, স্টেটর আর রোটর দুই জায়গাতেই থাকে, ওই জায়গাতেই থাকে। দুই জায়গাতেই কোর থাকে। এটা কিন্তু আর সত্য কথা। হ্যাঁ দুই জায়গায় তোমাকে কিন্তু কোর দুই জায়গাতেই ইউজ করতে হবে, লস কিন্তু দুই জায়গাতেই হচ্ছে, রোটরেও রোটরে হচ্ছে কিন্তু বেশি loss স্টেটরেও হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু আর ম্যাগনেটিক্স নিয়ে পড়াবো না, তোমরা একটু ম্যাগনেটিক্স নিয়ে পড়ে নাও, যদিও আমার কোর্সে এটা পার্ট ছিল না, আমি তোমাদের ম্যাগনেটিক্স সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এটা দিলাম। হিস্টেরিসিস লস ডিপ্লোমাতে ছিল স্যার, এই রকম মানে এটা একটা কিছু এডি লস কপার লস করলো সেটা আর কয়েকদিন পরে আর কেন হয় এটা সেটা হয়। কিন্তু আমরা যেভাবে এটা তো হিস্ট্রি পড়া এই গ্রাফ না বুঝলে হিস্ট্রি লস কোনদিনও বোঝা যাবে না। ওকে, আচ্ছা আগামী ক্লাসে আমি শুরু করব যে কোথায় একটু চুপ করো, 2 মিনিট সময় নেব। রবীন্দ্রনাথ হ্যাঁ এই দাদা আগামী ক্লাসে আমি ট্রান্সফরমার শুরু করব। সো আমাদের যে মেইন যে উদ্দেশ্য এই কোর্সের ট্রান্সফরমার বা এসি মেশিন যেগুলো আছে, ইন্ডাকশন মোটর যেগুলো আছে সেগুলো বোঝা। কেন স্যার মোটর ওয়ার্ডেই শিখে দিতেছি না। হ্যাঁ, সেটা শেষের দিকে বাবা, একদম শেষের দিকে। ওকে, সো এই ইন্ডাকশন মোটরে কি কি পড়াবো সেই জিনিসটা বলে রাখি। ইন্ডাকশন মোটরের শুরুতে যে জিনিসটা আমি আউটলাইনটা জাস্ট বলে যাচ্ছি, এর ইন্ট্রোডাকশন দিব, যে ট্রান্সফরমারের ইন্ট্রোডাকশন দিব, কেন কিভাবে ইউজ হচ্ছে, কি কি কাজে ইউজ করা যায়, কি কি জিনিস আছে তাই। এরপরে এটা কিভাবে কাজ করে, সেটা অন লোড হোক অফ লোড হোক সব ধরনের কাজের ওয়ার্কিং প্রিন্সিপাল থাকবে। ট্রান্সফরমার কিভাবে বানানো যায়, একটা ট্রান্সফরমারকে কিভাবে, আমি ট্রান্সফরমার দেখাবো কিন্তু এখন, ট্রান্সফরমারকে কিভাবে বানানো যায়, কত টাইপের ট্রান্সফরমার আছে। এই 5 মিনিট সময় দাও না, 7 মিনিট জি স্যার। টাইপস অফ ট্রান্সফরমার দেখাবো, তারপর হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজটা যে হচ্ছে সে ক্যালকুলেশনটা করে কিভাবে, ইএমএফ ইকুয়েশন যেটা আসবে সেটা আসবে, তারপরে ভোল্টেজ রেশিওর একটা ইস্যু আসবে, সেইগুলো আসবে। এর ভিতরে আরো বহুত কিছু আছে, বলো ভেক্টর ডায়াগ্রাম করা, এগুলো অনেক কিছু আছে। ল্যাবে কি করব? ল্যাবে গিয়ে না, ক্লাসেই দেখো, এই কোর্সে কোনো ল্যাব নেই। স্যার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্যার হ্যাঁ, যে এম্পিয়ার কমানোর অপশনটা কি? ইন্ডাকশন মোটরে যদি অ্যাম্পিয়ার কমাবো কেন এম্পিয়ার? আচ্ছা অনেক আগে ভিডিও দেখাই নিয়ে শেষ করে নিই। বেশি এম্পিয়ার নিলে তার মোটর পড়ে যায়। আচ্ছা কোথায় আসে দেখো, আমি এই জিনিসটা আমার ভালো একটা জিনিস তোমাকে দেখাই। আমার এই টাইপের একটা ট্রান্সফরমার আছে, হ্যাঁ, এই ট্রান্সফরমারগুলো তো হার হামেশা ইউজ করে, তাই না? খুব বেশি কমন ইউজ, এগুলো বানাই রাস্তার পাশে বিক্রি করে। এগুলো কিন্তু একদম বেসিক প্রিন্সিপালে কাজ করে, এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে বেসিক। এর ভিতরে আমি খুলেছি কি কি আছে সেই জিনিসটা তোমাকে একটু দেখানোর জন্য জাস্ট। ওকে, এটা কি কি আছে এখানে, এটার ভিতরে দুইটা কয়েল আছে, দুইটা কয়েল এখানে আলাদা আলাদা করে সুন্দর করে বক্স করাই আছে। আমি আলাদা করে কয়েলগুলো খুলতেছি না, ও পেছাই রাখছি, প্রাইমারি এবং সেকেন্ডারি। এটা প্রাইমারি হয়তো সেকেন্ডারি। এর ভিতরে 3টা তার আছে, দেখতে পাচ্ছ? এর ভিতরে 2টা আছে, কেন বলো তো? ভোল্টেজ দাও মানে হ্যাঁ, সেন্টার পুরো আছে একটা সেন্টার ট্যাপ করা আছে। আমি চাইলে একে ভ্যারিয়েবল ভোল্টেজ দিতে পারি, হয়তো আউটপুটে টোটাল 12 ভোল্টেজ দেয়, এই দুইটা নিয়ে হয়তো সার্ভ করবে। সেন্টার ট্যাপ করা মানে যে ট্রান্স রেশিও কমাই দেয়, কিচ্ছু করার না, ট্রান্স রেশিও কমাই দেয়, মানে মাঝে দিয়ে দিয়েছে, ট্রান্স রেশিওর মাঝে দিয়ে দিয়েছে। ওকে, সো দুইটা কয়েল থাকে, একটা প্রাইমারি থাকে, একটা সেকেন্ডারি থাকে। ওকে, আর এইখানে যে অ্যারেঞ্জমেন্টটা করা, সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ইয়ে করার আগে এইভাবে ঢুকাই দিছে এরা। এটা কিভাবে দিছি এটা নাম করে দিছে, তিনটা একটাকে করে রাখে ইংলিশ ঠিক ধরে তোমরা। ওকে, স্যার সেকেন্ডে যে 3টা ওয়ার আছে। আচ্ছা পরে উঠে আপনি ভালো মতো ঢুকাইতে পারলাম, এরকম করে করা থাকে। হ্যাঁ, আর এইটার ভিতর দিয়ে কোরগুলোকে হচ্ছে প্রবেশ করাই দেয়।
স্যার এগুলো কি সিলিকন স্যার তাহলে কোরগুলা স্যার এর নাম কি স্যার আয়রনের আয়রন কোর স্যার তো এই কোডগুলোকে এভাবে পেঁচিয়ে মানে ঢুকায় দেয়, এক একটা করে এরকম করে ঢুকায়, হ্যাঁ এই একটার পর একটা এরকম করে ঢুকায় দেয়। এটা এইরকম একটা ওখান দিয়ে দেয়, একটা এ পাশ দিয়ে দেয়, একটা এ পাশে, একটা এ পাশ থেকে দেয়। এটা আমার এর ভালো করে হয়নি তো, তার জন্য হচ্ছে না। এর মাছ দিয়ে একটা দিবে, মনে হবে একটা পুর হয়ে যাবে, তখন একটা ঢুকাইতে পারবে। বোথ সাইডে দেওয়া আছে স্যার। একইভাবে আসলে যে এটা যেটা ভালো করে যদি ঢুকাইতে পারো এটা ভালো। এটা এই পাইতে ঢুকাই নিয়েছি, হ্যাঁ হলো না হয়েছে না শুনুন। একটা পার্ট দেখো আমি এই পাশে ঢোকাবো, একটা পার্ট আমি এই পাশে ঢোকাবো, আর একটা পার্ট, হ্যাঁ আর একটা পার্ট দেখো এই পাশ থেকে এই পাশে ঢোকাবো। এখন মনে হচ্ছে না একটা একদম শীতের মতো করে ঢুকিয়ে ফেলছি, এরকম করে একটার পরে একটা ঢোকাই থাকবে, একটার পরে একটা, যতগুলো থাকবে সবগুলোকে একটার পরে একটা, একটা করে দুইটা করে না, একটার উপর আরেকটা এরকম। এটা কেন একটার পরে একটা এরকম করে ঢুকাই এরকম তৈরি করতে থাকে। যখন এটা এরকম করলাম তখন দেখবা যে শেষ পর্যন্ত গিয়ে মাঝে মাঝে একটা করে গ্যাপ থাকে, মাঝে মাঝে একটা করে গ্যাপ থাকে। ওই গ্যাপের মধ্যে এই গ্যাপের ভিতরে এই আইগুলোকে দেয়া, এটা তো ই শেপ, আই হ এই যে আই শেপটা থাকে, এই আই শেপটা হচ্ছে মাঝে মাঝে দিয়ে দিলে ওই গ্যাপটা বুঝছি স্যার। তখন আর কোনো গ্যাপ থাকে না। ওই যে স্যার একটার উপর একটা দিলে যে মাঝখানে যে একটা হ্যাঁ গ্যাপ গ্যাপ থাকে, থাকে সো আই ই অথবা এল শেপে এগুলো কাটে। সো এই এরকম করে যখন আমি পুরো সিস্টেমটা তৈরি করে ফেলি, সো একটা কোর আছে, দুইটা কয়েল আছে। এখন যখনই সাপ্লাই দিব এই কোরের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড এসে এই সেকেন্ডারিতে কাট করবে, সেটা আমরা আগামী দিন দেখব। কিন্তু এই জিনিসগুলো কি কঠিন কোনো কিছু? আমি নিজেই তৈরি করতে পারি, কিন্তু একটা জিনিস এখানে একটা উপায় আছে, একটা জিনিস কনসার্নের বিষয়। এই যে শীটগুলো না, এই শীটগুলো দেওয়ার পরে ইনসুলেট করার জন্য রজন বা এটাকেই তোমার উপরে ফেরাসো ফেরিক অক্সাইডের একটা লেয়ার তৈরি করে দিতে হবে। এটা নরমালি দুইটা মেটালকে একসাথে রাখা যাবে না, ইনসুলেটর দিয়ে দিতে হবে। তুমি যদি মনে করো বার্নিশ, বার্নিশ দিতে হবে, এরকম করে যদি তুমি লাগিয়ে দাও তাহলে এর ভিতরে ইডি কারেন্ট লসটা বেশি হয়ে যাবে। সেই ইডি কারেন্ট লসটাকে কমানোর জন্য আমি কাটছি, তো ইডি কারেন্ট লসটাকে কমানোর জন্যই তো কাটছি, কয়দিন পরে আসবে, ইডি কারেন্ট লসটাকে কমানোর জন্যই কাটছি। এখন আবার যদি জোড়া লাগাই দিই তাহলে তো হলো না। তার জন্য কি করে, প্রতিটা শীটের মাঝে একটা করে অক্সাইডের লেয়ার দিয়ে দেওয়া হয়, এটা তৈরি করে দেওয়া হয়। কিন্তু লোকাল মার্কেটে তো এগুলো দেয় না এরা। ওরা ভার্নিশ দিয়ে দেয় নরমালি, এর জন্য গরমটা বেশি হয়, এই জন্য ওগুলো গরমটা বেশি হয়। কিন্তু তোমার ইনসুলেটর দিতেই হবে, এরকম করে দিয়ে দিয়ে এরকম শীট বানায় না। প্রতিটার ভিতরে এটার মাথায় একটা করে ফেরাসো ফেরিক অক্সাইডের একটা ইনসুলেটর দেয়া হয়। কি ইউজ করবে স্যার এখানে? হ্যাঁ ফেরাস অক্সাইডের লেয়ার দিতে পারেন, বার্নিশ দিতে পারেন, বা আরো অন্য তোমার বার্নিশ দিলে আপনি হবে পুরুত্ব বেশি হয়ে যাবে, এই যে ফেরত অক্সাইড দিতে অক্সাইড দিলে ভালো, অক্সাইড অক্সাইড দিয়ে রাখতে পারলে একবারে যদি সিস্টেম করে দেয় আর কোনো ঝামেলা নেই। তারপরেও এখানে অয়েল ইউজ করবে, বার্নিশ ইউজ করে, সব ইউজ করবে আরো প্রোটেকশনের জন্য। কারণ এটা যদি শর্ট হয়ে যায় তাহলে ইডি কারেন্ট লসটা বেশি হয়ে ট্রান্সফরমারটা গরম হয়ে যাবে। আর আমার ট্রান্সফরমার তৈরি আমি করার কোনো ব্যাপার না, কিন্তু 10 লাখ টাকা দিয়ে একটা ট্রান্সফরমার তৈরি করলাম, সেটা যদি 10 বছর না যায় 10 লাখ টাকা আমার চলে। এই জন্য তার প্রোটেকশনের দিকে সব থেকে বেশি নজর থাকে। এই জন্য সাব স্টেশনগুলোতে কত প্রোটেক্টিভ এলিমেন্ট লাগানো হয়, ওই আমার সিটিপিটি লাগানো হয়, সার্কিট ব্রেকার লাগানো হয়। কাকে রক্ষা করার জন্য? এই ভদ্রলোককে, এই ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য। ট্রান্সফরমার হচ্ছে আমার সেই গুরু, যে না থাকলে এই সিস্টেম চলতো না। ঠিক আছে, তো আগামী ক্লাস থেকে এই ভদ্রলোককে আমরা ভালো করে করার চেষ্টা করব এবং সবাই একটু অ্যাক্টিভলি ক্লাসে আসবে। ঠিক আছে, ডান, ঠিক আছে, শেষ করা।